আমরা যারা নেতৃত্ব আছি বা আমরা যারা এই ক্যাম্পাসে সংগঠক হিসেবে ভূমিকা পালন করছি তারা সম্মিলিতভাবে এই প্যানেল তৈরি করেছি। এর পাশাপাশি আমাদের সাথে যারা মনে করেছেন, আমরা আমাদের প্রথম যেই প্যানেল ঘোষণার দিন আমরা 14টা দাবি উত্থাপন করেছিলাম। এই ক্যাম্পাসকে গণতান্ত্রিক ক্যাম্পাসে রূপান্তর করার যে দাবিগুলো, যে ঐক্যমত্যের জায়গাগুলো, সেই পয়েন্টের সাথে ক্যাম্পাসকে একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করার সাথে যারা আমাদের সাথে একমত পোষণ করেছেন, সেই জায়গা থেকে কয়েকজন ইন্ডিভিজুয়ালও আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার মধ্যে BM ফাহমিদা আলম অন্যতম। প্রথমত আপনাদেরকে খুবই পরিষ্কার করে রাখা দরকার, ফাহমিদা আলম আপু তিনি আমাদের এই যে সক্রিয় রাজনীতি তিনি করেন না, তিনি কোনো ছাত্র সংগঠনের সাথেই যুক্ত নন। একজন স্বতন্ত্র হিসেবে, একজন ব্যক্তি হিসেবে তিনি আমাদের প্যানেলে যুক্ত হয়েছেন। এখন দ্বিতীয় যেই প্রশ্ন, এই আলোচনা আসলে আমরা কেন করছি, ফলে এই আলোচনার প্রেক্ষিতটা আমি দ্বিতীয়বার বলছি, দ্বিতীয় যে পয়েন্টটা এসেছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই আরোপটা আমাদের উপর করা হচ্ছে যে অপরাজয় 71, অদম্য 24-এর রিটের কারণে আজকের এই ডাকসু নির্বাচন স্থগিতাদেশে এই আদেশটা এসেছে। প্রথমত খুবই স্পষ্টভাবে বলা দরকার যে যেই রিটটি এখানে করা হয়েছিল সেই রিটের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে একজন আমাদের এই প্যানেল থেকে একজন প্রার্থী তিনি অপর একজন প্রার্থীর বৈধতা নিয়ে কিছু বিষয় প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন করার জায়গা থেকে তিনি সেই প্রার্থীর বৈধতার জায়গা থেকে বৈধতা ঠিক কতখানি আইনসম্মত সেই জায়গাটা বুঝে নেওয়ার জন্যই কিন্তু এই রিটটি করা হয়েছে। আপনারা জানেন গতকালকে আমরা যখন সংবাদ সম্মেলন করেছিলাম আমরা এই প্রসঙ্গে স্পষ্টভাবে বলেছি যে রিট কিন্তু একজন ব্যক্তি করেন, রিট কিন্তু কোনো প্যানেল করেন না। ফলে BM ফাহমিদা আলম আপু তিনি যে রিটটি করেছেন সেই রিটটি তিনি ব্যক্তি উদ্যোগে করেছেন এবং তা একজন প্রার্থী হিসেবে হোক, একজন শিক্ষার্থী হিসেবে হোক, একজন মানুষ যখন অন্য কোনো মানুষ সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হতে পারে সেই জায়গা থেকে তিনি রিট করতে পারেন। রিট করা তার গণতান্ত্রিক অধিকার, ফলে সেই মানুষের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আমাদের তো আসলে কিছু বলার থাকতে পারে না। কিন্তু তিনি যে এই রিটটি করেছেন সেটি প্রাথমিকভাবে আমরা প্যানেলগতভাবে ওয়াকিবহাল ছিলাম না। পরবর্তীতে আমরা যেই জায়গাটা তিনি সেই জায়গা থেকে আমরা এই যুক্তিটা মনে করি যে তিনি যেহেতু একজন শিক্ষার্থী, একজন প্রার্থীর পাশাপাশি তিনি অপর প্রার্থীর বৈধতা নিয়ে যেই প্রশ্ন, সেই প্রশ্নকে ক্লিয়ার হওয়ার জায়গা থেকে রিট করার তার রাইট আছে। কিন্তু আমরা প্যানেলগতভাবে এই বিষয়ে প্রথমে ওয়াকিবহাল ছিলাম না, সেটা আমরা গতকালকেও বলেছি। কিন্তু যেই মর্মবস্তু বা যেই নৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে এই রিটটি করা হয়েছিল সেটি কি আপনারা দেখবেন আমার হাতে ফাহমিদা আলমের যে রিটটি, সেই রিট পিটিশনের কাগজটা আমার কাছে আছে। এখানে কোথাওই ডাকসু চাই না, ডাকসু স্থগিত করতে হবে, ডাকসু বন্ধ করতে হবে, এই ধরনের কোনো কথা এখানে উত্থাপন করা হয়নি। যেই জায়গা থেকে এই রিটটি করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে লিগ্যালি এর ব্যাখ্যা চাওয়ার জন্য করা হয়েছে। ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের 2-এর ক 2-এর খতে স্পষ্টভাবে বলা আছে যে 71-এর মুক্তিযুদ্ধের যেই মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের সাথে সমুন্নত রেখেই এই ডাকসু মার্চ করবে এবং খতে বলা আছে যে 71 পরবর্তী যে কোনো গণতান্ত্রিক আন্দোলন 24-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েই এই ডাকসু মার্চ করবে। সেই জায়গা থেকে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন যে ফাহমিদা আলম, তিনি তার ব্যক্তিগত অবস্থান থেকে যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই সমর্থিত মানে শিবির সমর্থিত যে প্যানেলের যে প্রার্থী SM ফরহাদ, তার প্রার্থিতা নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন। কারণ তার যেই ইতিহাসগত অবস্থান বা রাজনৈতিক অবস্থান আছে সেটা এই ডাকসুর গঠনতন্ত্রের সাথে এই 2-এর ক এবং খ এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। একদম স্পষ্টভাবে আমার কাছে যে রিট পিটিশনের কপিটা আছে সেখানে স্পষ্টভাবে এই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য রিটটা করা হয়েছে। ফলে যেই আরোপগুলো আমাদের প্যানেল অপরাজয় 71, অদম্য 24-কে করা হচ্ছে যে আমরা হচ্ছে ডাকসু বানচাল করার জন্য, ডাকসুকে স্থগিত করার উদ্দেশ্য নিয়ে এই রিট করেছিলাম, ফলে এই কথাটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। ইভেন আপনি খেয়াল করে দেখবেন যে বিরোধী SM ফরহাদের পক্ষে যে উকিল ছিলেন শিশির মনির, তিনি খোদ এই যে ঘোষণার পরে
তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে রিট পিটিশনকারী নিজেও ডাকসু বানচাল হোক, ডাকসু স্থগিত হোক, এইরকম কোনো কথা তার রিটে তিনি বলেননি। বরং একজন প্রার্থীর তার যে বৈধতা সেটা আইনতভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা, সে বৈধভাবে এখানে এই শিবির রাজনীতি করতে পারে কিনা, বা একজন নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগের প্যাডে তার নাম থাকা সাপেক্ষে যেখানে সে এখনো পর্যন্ত কোনো পদত্যাগ বা কোন রকম স্ট্যাটাস তিনি দেন না এবং শিবির সমর্থিত হয়ে যে নির্বাচন করছে সেইটা তিনি করতে পারেন কিনা, সেটার কোনো নৈতিক গ্রাউন্ড আছে কিনা, সেইটাকে ইন্ডিকেট করে এই রিট পিটিশন করা হয়েছে। ফলে এই যে আরোপ, সেই আরোপ একটা ভগ্ন আরোপ, একটা ভ্রান্ত আরোপ। আমরা স্পষ্টভাবে মনে করি যে আমরা প্যানেলগত এই যে রিট পিটিশনকারী, আপনারা খেয়াল করে থাকবেন বিএম ফাহমিদা আলমকে দুপুরের পরেই, আদেশ আসার পরেই আলী হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার ফেসবুকে এই রিট পিটিশনকারীর বিরুদ্ধে পোস্ট করতে গিয়ে তাকে গণধর্ষণের হুমকি দিয়ে পোস্ট করেছেন। আমরা জানতে চাই, একজন শিক্ষার্থী যদি কোনো ডাকসুতে দাঁড়ানো প্রার্থী সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করতে চান, তাহলে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া কোন ধরনের গণতান্ত্রিক রাইটের মধ্যে পড়ে, কোন ধরনের গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে, সেটা আমরা জানতে চাই। অর্থাৎ আমরা দেখেছি নির্বাচনে অংশগ্রহণ করা কোনো প্রার্থীর নিরাপত্তায় এই প্রশাসন দিতে পারছে না। আমরা বারবার শুরু থেকেই বলে আছি, নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের নারীদের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা, নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করা এবং কোন রকম বাধা ব্যতি রেখে ছাত্রদের এই যে উৎসব মুখর আয়োজন, সেখানে বাধা সৃষ্টি না করে এই নির্বাচন যেন 9 সেপ্টেম্বর সুষ্ঠুভাবে আয়োজন করা হয়, সেই প্রত্যাশা, সেই আহ্বান আমরা বারবার এই প্রশাসনের কাছে রেখেছি। কিন্তু কোনোভাবেই আমরা দেখেছি যে নারীদের লেভেল প্লেইং ফিল্ড তো নিশ্চিত হচ্ছেই না, কেউ যদি ভিন্নমত পোষণ করেন তাকে নানান রকম কুৎসিত কথাবার্তা বলে এখন গণধর্ষণের হুমকি দিয়েও তার বিরুদ্ধে মত ক্রিয়েট করার সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। ফলে আমরা এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো এবং প্রশাসন এখনো এর বিরুদ্ধে কোনো স্টেপ নেয় নাই, আমরা এটা নিন্দা জানাই যে প্রশাসনের নিজের দুর্বলতা, সে কোনো একটা নির্দিষ্ট প্যানেলের উপরে চাপিয়ে দেওয়ার যে আয়োজন তারা করছেন, আমরা এই নিন্দা জানাই। এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত হাইকোর্টের আদেশে বানচাল করে দেওয়ার যেই ভঙ্গুর দশা, সেই ভঙ্গুর যে প্রশাসন, এই সম্পূর্ণ আজকের এই যে অস্থিতিশীলতা তৈরির দায়, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজের, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচনী আয়োজনের দুর্বলতার, এই বিশ্ববিদ্যালয়ের নিজের স্বায়ত্তশাসন নিয়ে কথা বলার গাটস না রাখার দুর্বলতার, সেই দায় কোনো শিক্ষার্থী নেবে না। এবং সেই জায়গা থেকে আমাদের প্যানেলের পক্ষ থেকে আরো একবার সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে এই আরোপগুলো আমাদের প্যানেল সম্পর্কে করা হচ্ছে, আমাদের প্যানেলের যে হয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকে বাজে শব্দ ব্যবহার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মব ক্রিয়েট করা হচ্ছে, তার বিরুদ্ধে এই প্রশাসনকে অবিলম্বে অবস্থান নিতে হবে। এবং আমরা স্পষ্টভাবে এইখান থেকে আরো একবার উচ্চারণ করতে চাই, 9 সেপ্টেম্বরের জায়গায় কোনো হেরফের হবে না। ডাকসু নির্বাচন দিতে হলে 9 সেপ্টেম্বরই দিতে হবে। কোন হাইকোর্টের এই আদেশ, কোন তার আবার স্থগিতাদেশ, এই সব নাটকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোন রকম হয়রানিমূলক আচরণ এই রাষ্ট্র, এই প্রশাসন করতে পারবে না। আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রার্থীদেরকে শান্তিমতো প্রস্তুতি নিতে দেন, প্রার্থীদেরকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেন, প্রচারণা করার যে জায়গাগুলো সেগুলোকে নষ্ট করবেন না। ভোটারদের উৎসব মুখর যে আয়োজনে রাজনৈতিক আলোচনা, সেগুলোকে নষ্ট না করে 9 সেপ্টেম্বর কোন রকম টালবাহানা ব্যতি রেখে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের একদম শুরু থেকে আপনারা জানেন যে আচরণ বিধি নিয়ে যখন প্রশাসন প্রার্থীদের সাথে বৈঠক করেছিলেন, তা সেখান থেকে বের হয়ে আসার পরে স্পষ্টভাবে ছাত্রলীগের যে জুলিয়াস সিজার, সেও তো ছাত্র নিপীড়ন করেছিল, তাকেও কিন্তু প্রার্থীর তালিকায় নাম নিয়ে আসা হয়েছে। ফলে এটা শুধু SM ফরহাদকে নিয়েই আমাদের কোনো অ্যাকিউজেশন আছে, বিষয়টা এরকম না। ছাত্রলীগের মতো নিপীড়ক সন্ত্রাসী ছাত্র সংগঠন, স্বৈরাচারের দোসর ছাত্র সংগঠন এবং 71-এর যেই ঘাতক দালাল রাজাকার এবং এই দেশে বুদ্ধিজীবী গণহত্যাকারী যে সংগঠন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। এবং সেই আচরণ বিধিমালার যেই
বৈঠক সেটা শেষ করে আমি নিজে আপনাদের সামনে সেই বিষয়গুলোকে তুলে ধরেছিলাম যে না তো তারা জুলিয়াস সিজারের প্রার্থিতা নিয়ে কোনো করছেন, বিবেচনা করছেন না, তারা এই শিবির সমর্থিত এদেরকে নিয়ে কোনো প্রার্থিতা করছেন। আর একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, আজকে ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়ার স্পিচটা যদি আপনারা শুনে থাকতে পারেন একটু ভালো হতো। সেখানে আপনারা দেখবেন যে রিট করে কিন্তু 22 না যেন 28 জনের প্রার্থিতা কিন্তু বাতিল করা হয়েছে। কিন্তু কেন এসএম ফরহাদের প্রার্থিতা বাতিল করা হলো না? ফাহমিদা আলম কিন্তু রিট করেছেন শুধু এসএম ফরহাদের বিরুদ্ধে। 22 জনের যে প্রার্থিতা বাতিল করার রিট হয়েছিল সেটা কারা করেছিল? তাদের প্রার্থিতা বাতিল হলো, এসএম ফরহাদের প্রার্থিতা বাতিল হলো না। এরকম একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি ক্রিয়েট করে হাইকোর্ট আসলে আমাদেরকে কি বুঝাইতে চায় সেটা হাইকোর্ট ভালো বলতে পারবে। আর একটা বিষয়, কেন ওই সময় করা হলো না, কেন এই সময় করা হলো, সেটা আজকে সকালবেলায় ফাহমিদা আলম একটি সংবাদ সম্মেলন করেছেন, আপনাদের সামনে সেটা উত্থাপন করেছেন, ক্লিয়ার করেছেন। তারপরেও যদি আপনাদের ইনকোয়ারি থাকে তাহলে যিনি সরাসরি রিটটি উত্থাপন করেছেন তার সাথে আপনারা কথা বললে আমার মনে হয় বেশি ভালো হয়। কিন্তু কোনো একজন মানুষের তো প্রশ্ন আসতেই পারে, একজন মানুষের তার নিজের মোরাল গ্রাউন্ডের জায়গা থেকে অন্য মানুষের যে অবস্থান সেটাকে যাচাই করার জায়গা থেকে তার প্রশ্ন করার রাইট আছে, এটা তার অধিকার। ফলে সে রিট করতে পারবে কি পারবে না সেটা তো আমরা ধরে বেঁধে তাকে সিদ্ধান্ত নিয়ে দিব না। সে তার জায়গা থেকে রিট করেছেন, পরবর্তীতে আমরা যখন সেটা জেনেছি আমরা সেই জায়গা থেকে তার সাথে কথা বলেছি, আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে যে এই ধরনের এই যে সিদ্ধান্ত। কিন্তু রিট করার মর্মবস্তুর সাথে অর্থাৎ ছাত্র শিবির একদমই ঐতিহাসিকভাবে ডাকসুর গঠনতন্ত্র মোতাবেকই এখানে প্রার্থিতা করার অধিকার রাখেন না, সেটা কিন্তু আমরা সবাই একমত। সেটা এখানে যারা প্যানেল দিয়েছেন, যারা প্রার্থিতা নিয়েছেন তাদেরকেও এই শর্ত মোতাবেক গুলো, এই লক্ষ্য উদ্দেশ্যের পয়েন্টগুলো মেনেই প্রার্থিতা করতে হচ্ছে, ভোট করতে হচ্ছে, নির্বাচনে অংশ নিতে হচ্ছে। ফলে সেই গ্রাউন্ডের সাথে শুধু আমরা না, অন্য সকল অপরাপর যেই যারা এই 71 এবং 24 ধারণ করেন সেইগুলা সবাই একমত আছে। ফলে এটা একটা অবান্তর প্রশ্ন বলে আমরা মনে করি।